স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ক্লাস 9 এর জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইতোমধ্যে অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কয়েকদিন পর অনেকের শুরু হবে। সো তোমাদের যে বিজ্ঞান বইয়ের বায়োলজি পার্ট, সেই পার্টের মধ্যে তোমাদের দুইটা চ্যাপ্টার সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাসের মধ্যে আছে। একটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যা, আর অনেকের আবার জৈব অণু মানে চ্যাপ্টার 9 দুইটাই আছে। আর অনেকের আবার স্কুল থেকে আরও শর্ট করে দিল, শুধুমাত্র জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যাই চ্যাপ্টারটাই আছে। সো প্রথমত আমরা চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু ধারণা দিতে, প্লাস হচ্ছে এই চ্যাপ্টার থেকে কী আসতে পারে বা যেই চেকার বোর্ডগুলো রয়েছে, যেমন হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল এবং সেকেন্ড ল, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো দেখো, প্রথমে জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যায় যাওয়ার আগে আমরা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি একটু কথা বলি, তোমরা এর আগে যে পরীক্ষা দিয়েছো হাফ ইয়ারলি পরীক্ষা, সেখানে কিছুই ছিল না আসলে লেখার মতো। তোমরা কী করতা? ইউটিউবে কোয়েশ্চেনটা দেখে যেতা, গিয়ে ওইখানে সবাই মিলে দলবদ্ধভাবে লেখালেখি করতে বা দেখাদেখি করতা। সো এখন কি করছে, এখন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে দেখা যাচ্ছে এমসিকিউ থাকবে, প্রথমত এমসিকিউ, তারপরে থাকবে তোমার হচ্ছে এক কথায় উত্তর, এক কথায়, এরপরে থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার বা সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে থাকবে আবার বড় প্রশ্ন, এরপরে থাকবে তোমার হচ্ছে উদ্দীপক সহ কোয়েশ্চেন, বা তোমার একটা দৃশ্যপট দেওয়া থাকবে, দৃশ্যপট সহ বড় প্রশ্ন, দৃশ্যপট সহ। ওই যে হাফ ইয়ারলি পরীক্ষা যে দাও নাই, সেটার কাপ্পারা সহ এখন দেওয়া লাগতেছে, মানে ওটা জরিমানা সহ তোমাদের এখন অনেক কিছুই লেখা লাগবে। সো দেখা যাক আমরা এই অধ্যায় থেকে কি কি পেতে পারি বা কি কি আমাদের জন্য দরকার। আমরা প্রথমত এই অধ্যায়টা যদি দেখি, জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা, এটার মধ্যে আমরা কয়েকটা টপিকই পাচ্ছি। এখানের মধ্যে আমরা প্রথমত আলোচনা করব হচ্ছে অধ্যায়ে কী কী আছে। একটু দেখে নিই আমরা চ্যাপ্টার ম্যাপটা যদি দেখি, খুব সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমত এই অধ্যায়ের সূচনা বা এই অধ্যায়ের মধ্যে কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে আমরা আলোচনা করব। সূচনা, এরপর আমরা এখানে দেখব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার দৃশ্যপট সহ কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে, বড় প্রশ্নের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, মেন্ডেলের সূত্র আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়ার জন্য আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা আমরা এই সূচনা বা এই বেসিক পাঠটুকুর মধ্যে জানবো। এরপরে এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে জিন তত্ত্ব এবং বংশগতিবিদ্যার সম্পর্ক। জিন তত্ত্ব বংশগতিবিদ্যার সম্পর্ক অধ্যায় শেষ, মানে আমরা চ্যাপ্টার ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি তিনটাই টপিক। একটা হচ্ছে সূচনা, এখানের মধ্যে যত বেসিক বিষয়গুলো আছে বা যা আমাদের দরকার সূত্র পড়ার জন্য, সেগুলো নিয়ে জানবো। এরপর আমরা দেখতে পাচ্ছি মেন্ডেলের সূত্রের মধ্যে একটা আছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, খুবই ইম্পর্ট্যান্ট সিকিউর জন্য, বিশেষ করে দ্বিতীয় সূত্র। আমার মনে, এটা আমার মনে না, তোমরাও নিশ্চয়ই যারা এতদিন পড়ছো তারা জানো, এই যে দৃশ্যপট সহ কোয়েশ্চেনের মধ্যে দ্বিতীয় সূত্রটাই আসবে। এরপর এদিকে জিনতত্ত্ব এবং বংশগতির সম্পর্ক, ক্রোমোজোম কয়টা আছে, ক্রোমোজোমের মধ্যে কোন ক্রোমোজোম কী কী করে, বা অটোসোম কয়টা, এইসব কোয়েশ্চেনগুলো এমসিকিউ তো আসতে পারে, প্লাস হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতে পারে। ঠিক আছে, আমরা দেখি প্রথমত এই অধ্যায় নিয়ে আমরা প্রথমে কী জানতে পারি। আচ্ছা, আমরা প্রথমে তোমাদেরকে বেসিক থেকে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা জেনে নিই হচ্ছে কোষ কী। তোমরা নিশ্চয়ই জানো কোষ কী, বলো তো কোষ কী? কোষ, কোষ হচ্ছে জীবের গাঠনিক এবং কার্যকরী একক। তোমরা জানো কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় কোষ। জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় কোষ। একটা যদি আমরা কোষ দেখি, কোষের মধ্যে বেসিক কম্পোনেন্ট বা স্ট্রাকচার আছে হচ্ছে তিনটা। মনে করো এটা একটা কোষ, কোষের বেসিক উপাদান হচ্ছে তিনটা। প্রথমত এখানের মধ্যে মাঝখান বরাবর কী থাকে, কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের বাইরে কি থাকবে, যে তরল পদার্থ বা স্বচ্ছ যে পদার্থ দেখা যায় সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রথমত নিউক্লিয়াস থাকবে,
তারপরে হচ্ছে তার আশেপাশে বা চারপাশে সাইটোপ্লাজম থাকবে এবং তার বাইরে একটা আবরণী থাকবে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে একটা কোষ, উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে কোষ ঝিল্লির বাইরে আরও একটা প্রাচীর থাকবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আর প্রাণী কোষের মধ্যে সাধারণত কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, সেই কোষের যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, সেই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা একসময় যখন এখানে জলবিয়োজন হবে বা অনেক ধাপ অতিক্রম করার পর সেটা একসময় ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের একটা পার্ট বা আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে ডিএনএ। ডিএনএর মধ্যে আমরা দেখতে পাবো ডিএনএ একটা নির্দিষ্ট পোর্শনের মধ্যে জিন। আমাদের অধ্যায়ের নাম দেখো হচ্ছে জিন তথ্য এবং বংশগতিবিদ্যা। তাহলে জিন তথ্য এবং বংশগতিবিদ্যা জানার জন্য আমাদের প্রথমত আইডিয়া থাকতে হবে জিন নিয়ে। দেখি বলো তো জিন কি? বলো জিন কি, তোমরা বলো। অনেকে জানো আবার অনেকে জানো না। জিন হচ্ছে বংশগতির মৌলিক একক। বংশগতির মৌলিক একক। বংশগতির মৌলিক একক হচ্ছে জিন। এখন কথা হচ্ছে ভাই বংশগতিটা কি? ওকে, বংশগতিটা বোঝার জন্য যেমন দেখবা, তুমি যদি তোমার পরিবারে বড় হও তাহলে তোমার ছোট ভাই বোন বা অনেকের ক্ষেত্রে আত্মীয় স্বজন কোনো বাচ্চা হলে বা ইয়াতে দেখবা হচ্ছে দাদা দাদু বা নানা নানু এরা আসলে বলে ছেলেটা দেখতে তার বাবার মতো হয়েছে, ছেলেটা দেখতে তার মায়ের মতো, কান দুইটা নানার মতো, এই সেই কথাগুলো শুনতে থাকবা। তাহলে এখানে কথাটা হচ্ছে পিতামাতার কিছু বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চলে আসতেছে। তাহলে এটা একটা প্রসেস বা প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততি বা বাচ্চা কাচ্চার মধ্যে চলে আসে, সেটাকে বলা হচ্ছে বংশগতিবিদ্যা বা বংশগতি। তাহলে বংশগতিটা আমরা লিখি এখানে। বংশগতিটা কি? বংশগতি পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারণের প্রক্রিয়া। সন্তান সন্ততিতে বা বাচ্চা কাচ্চার মধ্যে সঞ্চারণের যে প্রক্রিয়া, সঞ্চারণের প্রক্রিয়াকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততি বা বাচ্চা কাচ্চার মধ্যে সঞ্চারণের যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এখন খেয়াল করো এই কাজটা কে করবে? পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে কে নিয়ে যাবে? আমরা বলতেছি বংশগতির মৌলিক একক হচ্ছে জিন। জিন নিয়ে যাবে। আর একটু বড় পরিসরে চিন্তা করলে ডিএনএ নিয়ে যাবে। আরেকটু বড় পরিসরে চিন্তা করলে ক্রোমোজোম নিয়ে যাবে। আরও বড় পরিসরে চিন্তা করলে নিউক্লিয়াস নিয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে তোমার বাসা কই? তুমি আমাকে এক কথায় উত্তর দিতে পারো আমার বাসা বাংলাদেশের মধ্যে। সঠিক, অবশ্যই তুমি বাংলাদেশে যদি বসবাস করো সঠিক। বাংলাদেশের কোন জায়গার মধ্যে? তুমি যদি ঢাকাতে থাকো তাহলে বলতে পারো ঢাকা। ঢাকার কোন জায়গার মধ্যে? তখন তুমি একেবারে স্পেসিফিক করে বলতে পারো, মনে করো আমি বনশ্রী, বাসাবো বা খিলগাঁও এই এরিয়াগুলোর মধ্যে থাকি। আরও স্পেসিফিক করে বললে তুমি একেবারে বাসা নাম্বার সহ বলে দিচ্ছ। তাহলে বংশগতির বৈশিষ্ট্যটা কে পরিবহন করে? সরি, বংশগতির বৈশিষ্ট্য পরিবহন করতেছে ক্রোমোজোম, নিউক্লিয়াস বললেও সঠিক, ক্রোমোজোম, আরও স্পেসিফিক করে বললে ডিএনএ, আরও স্পেসিফিক করে বললে জিন। তাহলে বংশগতির মৌলিক একক বলা হচ্ছে জিন। এই জিনের মধ্য দিয়ে বংশগতির বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হচ্ছে। একটা টার্ম নিয়ে একটু জানতে হবে, সেটা হচ্ছে লোকাসটা কি। আমরা যদি বলি জিন ডিএনএর মধ্যে অবস্থান করে, অবশ্যই তাহলে ডিএনএর মধ্যে অবস্থান করে আমরা বলতে পারি জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিনটা অবস্থান করে সেটার একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা হচ্ছে লোকাস। তাহলে লোকাসটা একটু আমরা জেনে নিই। হোয়াট ইজ লোকাস? ক্রোমোজোমের যে জায়গায় বা যে অবস্থানে, যে জায়গায় জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিন অবস্থান করে সেটাকে বলা হচ্ছে লোকাস। ক্রোমোজোমের যে জায়গার মধ্যে জিন অবস্থান করে সেটাকে কী বলা হয়? লোকাস বলে। এখন আমরা প্রথমত কোষ নিয়ে জানলাম, বংশগতি নিয়ে জানলাম, লোকাস নিয়ে জানলাম। তাহলে বংশগতিটা কি? পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারণের প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগতি। এখন আমরা জিন তত্ত্ব নিয়ে একটু জেনে নিই। জিন তত্ত্ব আশা করি দেখা যাবে নিচের দিকে।
বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্যপদ্ধতি ও বংশানুক্রমিক সঞ্চালনের পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করে পদ্ধতি ফলাফল নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কয়েকটা শব্দ লিখছে, দেখা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন নিয়ে জানবে, জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্যপদ্ধতি বংশানুক্রমিক সঞ্চালনের ফলাফল বা বংশানুক্রমিক সঞ্চালনের পদ্ধতি ফলাফল নিয়ে আলোচনা করবে, সেটাকে বলা হচ্ছে জিন তত্ত্ব। আরও সহজ করে বললে বিজ্ঞানের যে শাখায় জিন নিয়ে পড়াশোনা হবে বা জিন নিয়ে জানাশোনা, সেটাকে বলা হচ্ছে জিন তত্ত্ব বা জেনেটিক্স। মানে জিনের গঠন নিয়ন্ত্রণ কী কাজ করতেছে সেগুলো নিয়ে যেখানেই জানা হবে সেটাকে বলা হচ্ছে জিন তত্ত্ব। তাহলে আমরা প্রথমে জানলাম কোষ কী, বংশগতি কী, লোকাস কী এবং জিন তত্ত্ব কী। এখন জিন তত্ত্ব শব্দটা কে নামকরণ বা জিন তত্ত্ব শব্দটা কোত্থেকে আসছে? জিন তত্ত্ব বা জেনেটিক্সের মধ্যে দেখবা জেনেটিক্স শব্দটা প্রথম ব্যবহার করেন হচ্ছে উইলিয়াম ব্যাটসন। নিচে দেখা যাবে, আমি একটু খেয়াল নিচে অলরেডি দেখা যাচ্ছে না, একটু ইয়ে করে নিই। আমি এখানে একেবারে ইয়াটা লিখে ফেলি। জিন তত্ত্ব শব্দটা প্রথম ব্যবহার করেন উইলিয়াম ব্যাটসন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, জিন তত্ত্ব শব্দটা প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম ব্যাটসন। এই যে জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটা কোত্থেকে আসছে? জেনেটিক্স শব্দটা আসছে জেনেসিস বা জেনো, GENO জেনো বা জেনেসিস অর্থ হচ্ছে উদ্ভূত বা তৈরি হওয়া। তাহলে জেনেটিক শব্দটা আসছে জেনো বা জেনেসিস অর্থ হচ্ছে উদ্ভূত বা তৈরি হওয়া বা টু গিভ বার্থ। তোমরা ইংলিশটাও জেনে রাখতে পারো। তাহলে আমরা জানলাম প্রথমত বংশগতি কি, পিতামাতার বৈশিষ্ট্য, সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চার মধ্যে সঞ্চারণের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বংশগতি। এরপর আমরা জানলাম লোকাস কি, জিন হচ্ছে বংশগতির মৌলিক একক বা বংশগতির বৈশিষ্ট্যটা যে পরিবহন করতেছে সেটাকে বলা হচ্ছে জিন। এরপর আমরা জানলাম লোকাস কি, জিন তত্ত্ব কি। এখন আমরা এর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার খেয়াল করো হচ্ছে আমরা জেনে নিব হচ্ছে মেন্ডেল কে ছিল। আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। তাহলে মেন্ডেলকে আধুনিক জিনতত্ত্বের জনক। ওকে, মেন্ডেল কী করছিল বা কেন আমার মেন্ডেলকে নিয়ে জানতে হবে? মেন্ডেল ছিলেন একজন ধর্মচর্চা করত। সে অস্ট্রিয়ার একটা গির্জার মধ্যে বা অস্ট্রিয়ার একটা শহরে সে ধর্মচর্চা করত। পাশাপাশি সে কী করেন? সে হচ্ছে মটরশুঁটি নিয়ে গবেষণা করা শুরু করেন। তার কাজ ছিল না আর, সে মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। সে কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন দেখো, সে হচ্ছে প্রায় 34 প্রকার মটরশুঁটি নিয়ে কত বছর গবেষণা করেন? 7 বছর, দীর্ঘ 7 বছর গবেষণা করেন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কত বছর গবেষণা করেন? 7 বছর গবেষণা করেন। গবেষণা করে সে 2টা সূত্র আবিষ্কার করেন। মেন্ডেলের সূত্র হচ্ছে 2টি সূত্র আবিষ্কার করেন। কিন্তু খুবই মজার ব্যাপার হচ্ছে সে আবিষ্কার করার পর সে তার ফলটা ভোগ করে যেতে পারে নাই। তারগুলো আসলে সূত্র কিনা বা হইছে কিনা কিছু একটা কোনো রেজাল্ট সে পায় নাই জীবিত থাকা অবস্থায়। সে তার যে রিসার্চ পেপার, সে যে গবেষণা করলো, তার গবেষণাটা অস্ট্রিয়ার ব্রোন শহরের বা একটা অস্ট্রিয়ান ব্রোন শহরের, আগে ছিল ব্রোনো নামে, এখন হচ্ছে ব্রোন শহরের, সে ন্যাচারাল হিস্ট্রিতে জমা দেন। অস্ট্রিয়ার ব্রোন শহরের ন্যাচারাল হিস্ট্রিতে সে তার রিসার্চ পেপারটা জমা দেন।
একই সময়ে তার মৃত্যুর আরও পরে কি করছে দেখো, আর তিনজন বিজ্ঞানী তার পরপরই বা তা এসে তারা জানতো না যে আসলে এই সূত্রগুলো নিয়ে বা এই মটরশুঁটি নিয়ে হাবিজাবি গবেষণা করে গেছে একজন। এরপর আরও তিনজন আসছে, নামগুলো দেখো, কার্ল করেন্স, হিউগো দ্য ভ্রিস, এরিক এসেরমেক বা স্মেক, এরিক এসেরমেক বা এরিক স্মেক। এরা কি করেন, তারাও ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে আবার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। তারাও সূত্র দেন। এখন তারা দেখতেছে তার মৃত্যুর 16 বছর পর, মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর তিনজন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে সূত্রগুলো নিয়ে পুনরাবিষ্কার করেন বা পুনর্গবেষণা করেন। কিন্তু তারা দেখতেছে তাদেরও 16 বছর আগে, এই কাহিনীগুলো হচ্ছে 16 বছর পর তার মৃত্যুর। তারা দেখতে পাচ্ছে তাদেরও 16 বছর আগে একজন ব্যক্তি তারা এখন যা আবিষ্কার করতেছে তা আবিষ্কার করে অলরেডি মারাই গেছেন। সো তারা কি করেন, তারা হচ্ছে তাকে স্বীকৃতি দেন। তারা দেখতে পেয়ে, তারা জানতো না আসলে হচ্ছে এগুলো নিয়ে আগে অনেকে কাজ করছে। তখন সে ওইটার কারণে মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক। তাহলে মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন? 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। কত বছর গবেষণা করেন? মেন্ডেল প্রায় 7 বছর মটরশুঁটি নিয়ে 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর কে গবেষণা করেন দেখো, কার্ল করেন্স, হিউগো ডা ভ্রিস, এরিক স্মেক বা এসেরমেক। 16 বছর পর তারা দেখতে পাচ্ছে বা মেন্ডেলের তারা সূত্রের পুনঃ আবিষ্কার করেন, কিন্তু তারা দেখতেছে তাদেরও আগে এই কাজগুলো করে গেছেন একজন। সেজন্য তারা মেন্ডেলকে স্বীকৃতি দেন এবং মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক। ওকে, এত কিছু থাকতে মেন্ডেল মটরশুঁটিকে কেন নিল? কোনো নিশ্চিত কারণ আছে। মেন্ডেল মটরশুঁটি কেন নিল? আম গাছ নিতে পারতো, জাম গাছ নিতে পারতো, কাঁঠাল গাছ নিতে পারতো, অনেক কিছুই তো নেওয়ার সরি। আচ্ছা, মেন্ডেল এত কিছু থাকতে সে মটরশুঁটিকে কেন বেছে নিল সেটা আমরা একটু দেখি। মটরশুঁটি নেওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে ফুলগুলো এক বর্ষজীবী, মানে খুব তাড়াতাড়ি সে ওইখান থেকে ফলনটা পাবে। এক বর্ষজীবী, তারপর দেখো ফুলগুলো আকারে বড়, ফুলগুলো কেমন, উভয়লিঙ্গ, সেজন্য সেইখানের মধ্যে স্বপরাগায়ন করতে পারবে আর কোনো দিকে যাওয়ার দরকার নেই, উভলিঙ্গ ফুল। তারপরে হচ্ছে আরও কিছু সুবিধা আছে। ফুলগুলো হচ্ছে অনেকগুলো প্রকরণ, বহু প্রকরণ আছে। তারপর হচ্ছে ফুলগুলো উর্বর বা ফার্টাইল, মানে একটা খুবই তাড়াতাড়ি ফলন আসতেছে, প্লাস যেটা আসতেছে সেটা থেকে সে আবার পরীক্ষাটা করতে পারবে। প্রজাতিগুলো উর্বর বা ফার্টাইল, প্রজাতিগুলো উর্বর। আর একটা দেখো হচ্ছে স্বপরাগায়ন সম্ভব। তাহলে ফুলগুলো আকারে বড়, উভলিঙ্গ হওয়ার কারণে স্বপরাগায়ন সম্ভব। এবং এখানের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের বিন্যাসটা এমনভাবে থাকে যাতে কি হয়, যাতে হচ্ছে এখানে কোনো ধরনের পরনিষেক ঘটে না। স্ত্রীস্তবকের বিন্যাসের কারণে পরনিষেক ঘটে না, মানে যা হওয়ার একটা ফুলের মধ্যে হবে, পরনিষেক ঘটে না। বইয়ের মধ্যে আরেকটু সুন্দরভাবে দেওয়া আছে, একটু ব্যাখ্যা করে। যদি 2 নাম্বারের জন্য আসে তুমি কিওয়ার্ডগুলো লিখে দিলে হবে। এক বর্ষজীবী, ফুলগুলো আকারে বড়, উভলিঙ্গ, বহু প্রকরণ আছে। প্রজাতিগুলো কেমন? প্রজাতিগুলো হচ্ছে উর্বর, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের বিন্যাসের কারণে পরনিষেক ঘটে না। এরপরে এদের আবার ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য, এই সেই কিছু বইয়ের মধ্যে 5-6টা পয়েন্ট আছে, এটা জেনে রাখতে পারো অনুধাবনের জন্য। এখন আমরা কিছু কিওয়ার্ড নিয়ে জানবো। আমাদের এই চ্যাপ্টারটা পড়ার জন্য কিছু কিওয়ার্ড নিয়ে একটু আইডিয়া থাকতে হবে সূত্রগুলো বোঝার জন্য। সো একটু মনোযোগ দাও, আশা করি উদাহরণগুলো ক্লিয়ার হলে তোমরা এরপরে সূত্রগুলো খুবই ইজিলি মনে রাখতে পারবে।
ওকে, খেয়াল করো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখে রাখছি বা কিছু টার্ম লিখে রাখছি। টার্মগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার সূত্রগুলো বুঝতে খুবই সহজে তুমি মনে রাখতে পারবা, খুবই সহজে বুঝতে পারবা। বই সূত্রগুলো তো অবশ্যই দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখছো, কিন্তু আমরা পড়তে গেলে আমাদের কঠিন লাগে, বা এটা কি, এটা কেন হচ্ছে, বা এটার মানে কি আমরা বুঝতে পারি না। সো কিওয়ার্ডগুলো একটু খেয়াল করো। প্রথমত এলিল, হোমোলোগাস, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট, প্রচ্ছন্ন, P1, F1, F2। ওকে, দেখো প্রথমে দেখো হচ্ছে আমাদের প্রতিটা বৈশিষ্ট্যের জন্য, আমাদের ম্যাক্সিমাম বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন কাজ করবে। কিছু ব্যতিক্রম আছে অবশ্যই। আমাদের প্রতিটা বৈশিষ্ট্যের জন্য বললাম কি দুইটা করে জিন কাজ করে। দুইটা করে জিনের মধ্যে মনে করো আমার উচ্চতা, উচ্চতা প্রকাশের জন্য দুইটা করে জিন কাজ করবে। একটা বাবা থেকে আসবে, একটা মা থেকে আসবে। মনে করো বাবা থেকে আসলো বড় টি, ক্যাপিটাল টি, মা থেকে আসলো ক্যাপিটাল টি। আরও অনেকগুলো জিন আছে, শুধুমাত্র উচ্চতা প্রকাশের জন্য এরা আসতেছে। তাহলে বাবা থেকেও ক্যাপিটাল টি, মা থেকেও ক্যাপিটাল টি। দুইটা হচ্ছে সমধর্মী, একটা বৈশিষ্ট্যকে ইন্ডিকেট করবে। এই ধরনের সমধর্মী একটাকে অপরটাকে বলা হবে জিন, দুইটার একটাকে অপরটাকে বলা হবে এলিল। যদি সমধর্মী ক্রোমোজোম হয়, এদের একটাকে অপরটার বলা হবে এলিল। এলিল মানে বোঝায় হচ্ছে সমধর্মী। এটার কমপ্লিমেন্টারি এটা, বা দুইটা একই ধরনের, দুইটা ভিন্ন জায়গা থেকে আসতেছে, একটাকে অপরটার কী বলা হবে, এলিল বলা হবে। মনে করো আমার কালারের জন্য দায়ী হচ্ছে বড় সি, কালারের জন্য বাবা থেকে আসলো বড় সি, মা থেকে আসলো ছোট সি। দুইটা মিলে আমার কাকে নির্দেশ করবে, আমার শরীরের বর্ণ বা কালারকে নির্দেশ করবে। তাহলে একটাকে অপরটার বলা হবে এলিল। এলিল শব্দটা আশা করি তোমরা বুঝতে পারছো। সংজ্ঞাচ্ছি এখানে তোমার বোঝাটা দরকার। সংজ্ঞা যদি তুমি মুখস্থ করো, বই দেখলেই মুখস্থ হবে, গাইডে সুন্দর করে দেওয়া আছে, কিন্তু তুমি বেসিক বিষয়টা একটু বুঝে নাও। এলিল নিয়ে আমরা জানলাম। এখন আমি একই বৈশিষ্ট্য তোমাকে বলতেছি উচ্চতা। উচ্চতা, উচ্চতার জন্য এখানে আমি দেখাচ্ছি বাবা থেকে আসলো বড় টি, মা থেকে আসলো ছোট টি। বাবা থেকে আসলো বড় টি, মা থেকে আসলো বড় টি। বাবা থেকে আসলো ছোট টি, মা থেকে আসলো ছোট টি। বাবা থেকে আসুক, মা থেকে আসুক, বাবা থেকে আসুক, মা থেকে আসুক, তারা সবাই একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করতেছে, সেটা হচ্ছে উচ্চতা। গাছটা কি বড় হবে বা মানুষটা কি বড় হবে নাকি খাটো হবে, তাহলে যেখান থেকে আসুক তারা একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করতেছে। এই ধরনের ক্রোমোজোম বলো, জিন বলো, এদেরকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। বা আরও ক্লিয়ারলি বোঝা যায়, মনে করো আমি এখানে পড়াচ্ছি বনশ্রীতে, বনশ্রীতে পড়াচ্ছি না, পড়াই আমি বনশ্রীতে। বনশ্রীতে মনে করো আমার ব্যাচের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে। 10 জন, 10 জন হচ্ছে 10টা স্কুল থেকে বা 5টা কলেজ থেকে আসছে। মনে করো কেউ আছে হচ্ছে আইডিয়াল কলেজ, আইডিয়াল, কিছু আছে মনে করো হচ্ছে ঢাকা কলেজ, কিছু আছে মনে করো ইম্পেরিয়াল, কিছু আছে মনে করো হচ্ছে সিভিল এভিয়েশন, বা কিছু আছে হচ্ছে মাদ্রাসা। তাহলে বিভিন্ন জায়গা থেকে আসলো স্টুডেন্টগুলা, বিভিন্ন জায়গা থেকে আসলো, কিন্তু আমার কাছে যখন আসতেছে তখন আমি তাদেরকে কলেজের চেয়ে আমার নিজের ব্যাচের স্টুডেন্ট হিসাবে ধরে নিচ্ছি। এগুলো তোহা স্যারের স্টুডেন্ট। তাহলে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তাদের লোকেশনটা এখন হচ্ছে আমার কোচিং বা আমার ব্যাচে। তাহলে তারা আমার জন্য সবাই হচ্ছে হোমোলোগাস। বাবা থেকে আসুক, মা থেকে আসুক, যেখান থেকে আসুক, তারা হচ্ছে এখন নির্দিষ্ট বৈশিষ্ট্য উচ্চতাকে ইন্ডিকেট করে। তাহলে এখানে সবাই হচ্ছে হোমোলোগাস। এই জোড়াটাও হোমোলোগাস, 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 অর্থাৎ পড়াটাই হচ্ছে হোমোলোগাস। আশা করি হোমোলোগাসটা সবাই বুঝতে পারছো। হোমোলোগাস মানে হচ্ছে একই বৈশিষ্ট্য নির্দেশকারী বা একই ধরনের ক্রোমোজোম। আচ্ছা, এখন হোমোলোগাস বুঝলে আমাদের দুইটা শব্দ এর কাছাকাছি, একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হচ্ছে হ্যাটারোজাইগাস। এটা আরও সুন্দর করে আমরা এইখান থেকেই দেখতে পারি। সরি, একটু খেয়াল করো। তাহলে এখানের মধ্যে বড়টি 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 ছোটটি, বড়টি বড়টি ছোটটি ছোটটি। দেখো তো এখানের মধ্যে হোমোলোগাস যারা আছে তারা দেখতে কি আবার একই রকম কিনা। আচ্ছা, এখানে দেখা হচ্ছে যারা হোমোলোগাসের মধ্যে আছে তারা আবার দেখতে একই কিনা। হোমোলোগাসের মধ্যে আমরা এখানে একটা ভিন্নতা লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এটা বড়, এটা ছোট, এটাও বড়, এটাও বড়, এটাও ছোট, এটাও ছোট। হোমোলোগাসের মধ্যে যারা দেখতে একই রকম, এই নিচের দুইটা জোড়াকে দেখো তুমি, এরা দেখতে একই রকম, তাদেরকে আবার বলা হবে হোমোজাইগাস।
হোমোজাইগাস। হোমোলোগাসের মধ্যে যারা দেখতে ভিন্ন তাদেরকে বলা হবে হেটারোজাইগাস। পরীক্ষা সংজ্ঞা আসবে না, তুমি হচ্ছে একটু বুঝে নাও। যারা দেখতে একই রকম তাদেরকে বলা হচ্ছে হোমোজাইগাস, আর যারা দেখতে ভিন্ন তাদেরকে বলা হচ্ছে হেটারোজাইগাস। মনে করো এটা আমার ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে এখানে মনে করো আছে হচ্ছে আমার সব ঢাকা নিয়ে বলতেছে, এবার চট্টগ্রাম নিয়ে কিছু বলি। এখানে মনে করো আমার স্কুল কলেজিয়েটের স্টুডেন্ট, কলেজিয়েট 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 কলেজিয়েট, কলেজের সাথে যার বেশি যায় কার, বাবা স্কুল। আচ্ছা, বা খাস্তগিরকে ধরে নিই, তাহলে খাস্তগির 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 স্কুল। তাহলে এরা সবাই কি, এরা সবাই দেখতে একই রকম না? এরা সবাই দেখতে একই রকম। বা এটা হচ্ছে আমার ক্লাসরুম, মানে স্বপ্ন, মাই ক্লাসরুম, মাই ক্লাস। আমার ক্লাসের মধ্যে মনে করো এগুলো সবগুলো কলেজিয়েট, এগুলো সবগুলো হচ্ছে খাস্তগির স্কুল। কলেজিয়েটের মধ্যে দেখো সবাই হচ্ছে আমার জন্য হোমোলোগাস। সেই হোমোলোগাসের মধ্যে একটা কলেজিয়েটের সাথে যদি আরেকটা কলেজিয়েটের সাপেক্ষে চিন্তা করি, এরা আবার কি হোমোজাইগাস, সবাই দেখতে একই রকম। খাস্তগির 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 খাস্তগির, এরা সবাই হচ্ছে হোমোজাইগাস। কখন এবার এদেরকে আমরা হেটারোতে বিভক্ত করতেছি, মনে করো একটা কলেজের নিলাম, একটা খাস্তগির নিলাম, এরা স্কুল ভিন্ন, এরা স্কুল ভিন্ন বা দেখতে আলাদা। স্কুলের দিক থেকে আমি চিন্তা করতেছি এরা আলাদা ধরনের, বা একটা ছেলে একটা মেয়ে আলাদা, তাহলে এরা কেমন হবে, হেটারোজাইগাস। তাহলে তুমি বলো যদি বুঝে থাকো। মনে করো আমাদের বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে সি, বর্ণের জন্য বড় সি ছোট সি, ছোট সি ছোট সি, বড় সি বড় সি। দেখি একটু ভিডিওটা পজ করে তোমরা নিজেরা বলো তো এখানের মধ্যে হোমোলোগাস কারা, হোমোজাইগাস কারা, হেটারোজাইগাস কারা? ওকে, অনেকেই বলতে পারবা তাহলে এরা সবাই হচ্ছে হোমোলোগাস, কারণ কি তারা সবাই হচ্ছে বর্ণকে নির্দেশ করতেছে। সে তার মধ্যে আবার এই সি এর মধ্যে দুইটা দেখতে পাচ্ছি ছোট সি, দুইটা দেখতে পাচ্ছি বড় সি, দুইটাই দেখতে একই রকম। এটা এটা একই রকম, এটা এটা একই রকম, তাহলে তারা কি হবে, হোমোজাইগাস। একটা বড় একটা ছোট, তারা কি হবে, হেটারোজাইগাস। আশা করি হোমোলোগাস, হোমোজাইগাস, হেটারোজাইগাস এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন আসো তো ভাইয়া, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, প্রকট এবং প্রচ্ছন্ন কি? ওকে, জিনোটাইপ ফিনোটাইপ বোঝার আগে আমরা প্রকট এবং প্রচ্ছন্নটা একটু বুঝে নিই। এই যে আমরা এতক্ষণ ধরে যে হোমোলোগাস, বড়টি ছোটটি, বড় সি ছোট সি এইগুলো নিয়ে কথা বলতেছি, এর মধ্যে আমরা প্রথমে দেখো প্রকট এবং প্রচ্ছন্ন। বড়টি ছোটটি, বড়টি বড়টি, ছোটটি ছোটটি। এর মধ্যে বড়টি থাকলেই মানুষটা লম্বা হবে বা গাছটা লম্বা হবে, দুইটাই বড়টি থাকলে সেটা লম্বা হবে। দুইটা ছোটটি থাকলেই সেটা খাটো হবে বা বাইটটা হবে। তাহলে বড়টি থাকলে সেটা লম্বা, দুইটা ছোটটি থাকলে সেটা খাটো হবে। একটা বড়টি একটা ছোটটি আছে, সেটা কি হবে? নিশ্চয়ই এখন ম্যাক্সিমামই বলতেছে মিডিয়াম হবে। বড়টি ছোটটি একসাথে থাকলে সেটা কেমন হবে, মিডিয়াম হবে। কিন্তু মেন্ডেল বলতেছে তার ডিকশনারিতে মিডিয়াম বলতে আসলে কিছু নাই, সে বলতেছে হয় বড় না হয় ছোট, কোনটা হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বড়টিটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করে, অনেক ক্ষেত্রে গিয়ে ছোটটি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে বড়টিটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করে বা প্রকাশ করতে পারে। বা F1-এর মধ্যে বা প্রথম বংশধরের মধ্যে দেখা যাচ্ছে বড়টিটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে যেটা প্রকাশ পাবে, প্রকট মানে হচ্ছে F1-এ যেটা প্রকাশ পাবে, F1-এ যেটা প্রকাশ পাবে বা প্রথম বংশধরে যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা ডোমিন্যান্ট ক্যারেক্টার। যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে রেসিসিভ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি দুইটা হেটারোজাইগাস অবস্থায় থাকে, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, এবার আসা হচ্ছে জিনোটাইপ কী এবং ফিনোটাইপ কী। প্রকট প্রচ্ছন্ন আশা করি তোমরা বুঝতে পারছো। জিনোটাইপ কী, ফিনোটাইপ কী? এই যে আমাকে কেমন দেখতে পাচ্ছ এখন ক্যামেরাতে, নিশ্চয় অনেক সুন্দর, অনেক লম্বা দেখা যাচ্ছে না? হিংসুকরা যাদের মনে হিংসা তারা তো বলবা না, তারা বলবা কালা মোটা এইটা বলবা। কিন্তু যাদের অন্তর পরিষ্কার তারা বলতেছো নিশ্চয় অনেক সুন্দর, অনেক কিউট বলতেছো। আচ্ছা, যারা বলতেছো তোমরা নিজেরাও কিউট। আচ্ছা, এখন খেয়াল করো, একটা আমরা দুইটা মানুষকে দেখাই। বাহ, আমার চিত্র কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা ভিক্ষু আর একটা হচ্ছে লিপুট। দেখে আমরা চোখে বলতেছি এই মানুষটা অনেক লম্বা, এই মানুষটা অনেক খাটো। একটু
একটু প্রবলেম হচ্ছে। আমরা এখানে বোর্ডের মধ্যে যে দুইটা কিউট চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখে বলতেছি এ, মনে করো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ আর একটা হচ্ছে বি। চোখে দেখে বোঝা যাচ্ছে এই মানুষটা লম্বা, এই মানুষটা হচ্ছে খাটো। তাহলে যেটা চোখে দেখে বোঝা যাবে বা ফিল করতে পারবা তুমি মানুষটা লম্বা না খাটো, মানুষটা কি ফর্সা না কালো, দেখে যেটা ফিল করা যাবে, দেখে যেটা বোঝা যাবে, সে বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। তাহলে মানুষের বা কোনো একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ দিয়ে মনে রাখবা যেটা ফিল করা যাবে, বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য সেটাকে বলা হয় ফিনোটাইপ, বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ফিনোটাইপ। যখন আমাকে এখন কেমন দেখতে পাচ্ছ, কালা দেখতে পাচ্ছ, কালো, এবং কেমন দেখতে পাচ্ছ, মোটা দেখতে পাচ্ছ, খাটো দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে কি ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আমার মধ্যে কী জিন আছে সেটা কি তুমি দেখো, বা তোমার মধ্যে কী জিন আছে সেটাকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই মানুষটার মধ্যে আসলে কী জিন আছে, এই মানুষটার মধ্যে কী জিন আছে, এটা কি দুইটাই বড়টি কিনা বা এখানের মধ্যে দুইটাই ছোটোটি কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি যেটা দেখা যাচ্ছে সেটাকে বলতেছে ফিনোটাইপ। এখন ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে বা জিনের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপকে কে নিয়ন্ত্রণ করতেছে, জিনের গঠন। ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে বলা হবে জিনোটাইপ। তাহলে তুমি মনে রাখো বাহ্যিক বৈশিষ্ট্য যেটা চোখে দেখতে পাবো, চোখে যেটা দেখে ফিল করা যাবে সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আর যেটা দেখা যাবে না, ফিনোটাইপকে যে নিয়ন্ত্রণ করতেছে জিনের গঠনটা কেমন সেই গঠনটাকে বলা হচ্ছে বা সেই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে জিনোটাইপিক বৈশিষ্ট্য। আশা করি জিনোটাইপ ফিনোটাইপ তোমরা বুঝছো। এখন আসা হচ্ছে P1 কি, F1 কি, F2 কি। P1 আজকে শিশু আগামী দিনের বাবা মা, অবশ্যই সত্য। তাহলে P1 মানে হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, পিতা মাতা। পিতা মাতা যখন যারা ক্রসের মধ্যে আসবে, যাদেরকে নিয়ে আমরা ক্রস করাবো তারাই হবে পিতা মাতা। তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন বা P1। এরপরে দেখো ভাইয়া F1 কি, F1 মানে হচ্ছে ফিলাইল জেনারেশন 1 বা অপত্য বংশধর বা প্রথম বংশধর। F1 দিয়ে বোঝাচ্ছি প্রথম বংশধর। F2 দিয়ে বোঝাচ্ছি দ্বিতীয় বংশধর বা ফিলাইল জেনারেশন 2। এই টার্মগুলো একটু, টার্মিনোলজিগুলো একটু ক্লিয়ার রাখো, তাহলে আমাদের সূত্রগুলো বুঝতে অনেক ইজি হবে। তাহলে আশা করি তোমরা বুঝছো হোয়াট ইজ অ্যালিল, হোমোলোগাস কি, হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি, তারপরে হচ্ছে জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট, প্রচ্ছন্ন, P1, F1, F2। এখন আমরা মেন্ডেলের ফার্স্ট লতে যাব। আচ্ছা খেয়াল করো, মেন্ডেলের প্রথম সূত্র বা মেন্ডেলের ফার্স্ট ল, প্রথমত আমাদের জানতে হবে বিবৃতিটা কী বা মেন্ডেল কী বলে গেছিল। সেটা পরীক্ষা তোমার 1 নম্বরের জন্য না 2 নম্বরের জন্য দিতে পারে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মেন্ডেলের প্রথম সূত্র বিবৃত করো। সংকর জীবে বা হাইব্রিড জীবের মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর, মেন্ডেল তখন ফ্যাক্টর বলে গেছিল। ফ্যাক্টর মানে হচ্ছে জিন, আমরা পড়ে আসছি জিন কি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এটা বোঝার জন্য আমরা এখানে পাশে আমরা তার জিনতাত্ত্বিক ব্যাখ্যা বা সূত্রের ব্যাখ্যাটা দেখব। তাহলে ভাই খেয়াল করো, বিবৃতিটা আমরা দেখলাম। এটার কী কী নামে ডাকা হয়? এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র, এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র বা ল অফ সেগ্রিগেশন। মেন্ডেলের ফার্স্ট লয়ের বা যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো সেখানে আমরা বৈশিষ্ট্য আকারে এটাকে লিখতেছি। মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে কী কী ঘটবে? বৈশিষ্ট্য। প্রথম ইয়াটা হচ্ছে এখানে বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস হবে। বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন এর ক্রস হবে। বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন এর ক্রস হবে। F1 শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। F1 শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। F2তে কী হবে? F1 যে বিলুপ্ত বৈশিষ্ট্য যেটা আসে না সেটা F2তে ফিরে আসে। F2তে বিলুপ্ত বৈশিষ্ট্য ফেরত আসে। তারপর দেখো এটার F2 এর অনুপাত হবে 3:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেলের প্রথম লয়ের অনুপাত কত? 3:1। একে বলা হচ্ছে, একে মনোহাইব্রিড ক্রস সূত্র বলা হয়।
মনোহাইব্রিড ক্রস সূত্র বলা হয়, মনোহাইব্রিড ক্রস সূত্র বলা হয়। কথা হচ্ছে এটাকে কেন মনোহাইব্রিড ক্রস সূত্র বলা হয়, কারণ এখানে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। যদি একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হবে সেটাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস সূত্র, যদি দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে সেটাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস সূত্র। এখন আমরা এইটার ক্রসটা করার আগে আমরা কিছু একটু বিষয় জেনে রাখি। আমরা এখানে বড় বৈশিষ্ট্যকে প্রকাশ করব হচ্ছে বড়টি, বা এখানে আমি লিখতেছি না ধরি। আর লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে বড়টি, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ছোটোটি। এগুলো আমি আলাদা করে আর লিখতেছি না, আমি সরাসরি লিখে দিচ্ছি। দেখো প্রথমত P1 প্যারেন্টাল জেনারেশন। P1-এর মধ্যে প্রথমত আমরা বলছি বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস হবে। প্রকট মানে বড়টি, প্রচ্ছন্ন মানে ছোটোটি, বিশুদ্ধ প্রকট। আমি বিশুদ্ধ প্রকট বিশুদ্ধ প্রচ্ছন্ন এটা চোখে দেখতে পাচ্ছি না, তাহলে আমি প্রথমে নিচ্ছি ফিনোটাইপ। ফিনোটাইপটা কেমন? বিশুদ্ধ প্রকট, বিশুদ্ধ প্রকট, বিশুদ্ধ প্রকট মটরশুঁটি। একটা পুরুষ নিব, পুরুষকে এটা দিয়ে প্রকাশ করতেছি এসাইন ইনটু বিশুদ্ধ প্রচ্ছন্ন। বিশুদ্ধ প্রচ্ছন্ন এটা হবে মটরশুঁটি হবে, আমি আর লিখতেছি না। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসাইন এবং এসাইন দিয়ে কী বোঝাই? একটা দিয়ে পুরুষ, একটা দিয়ে নারী। তোমরা যদি কেউ জেনে থাকো এটার কেন বলা হচ্ছে তার জন্য পুরস্কার থাকবে, কমেন্টে জানাও। এই সাইনটা এটা দিয়ে কেন পুরুষ বোঝাচ্ছে বা এটা দিয়ে কেন নারী বোঝাচ্ছে, যদি কেউ জেনে থাকো ইন্টারেস্টিং বিষয়টা, তাহলে কমেন্টে জানাও, তার জন্য পুরস্কার থাকবে। ফিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ প্রকট মটরশুঁটি পুরুষ উদ্ভিদের সাথে, বিশুদ্ধ প্রচ্ছন্ন নারী। জিনোটাইপটা কেমন হবে ভাইয়া আমাকে বলো তো তোমরা, জিনোটাইপটা কী ছিল? জিনোটাইপ আমরা বলছিলাম হচ্ছে, জিনোটাইপ হচ্ছে ফিনোটাইপকে কে নিয়ন্ত্রণ করতেছে? তাহলে বিশুদ্ধ প্রকট বলছে, প্রকটের জন্য হচ্ছে বড়টি। আমরা বলছি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন কাজ করে, তাহলে দুইটাই নিব বড়টি। এটা পুরুষ। এখানের মধ্যে বিশুদ্ধ প্রচ্ছন্ন বলতেছে, প্রচ্ছন্নের জন্য আমরা নিব ছোটটি। দুইটা যেহেতু, তাহলে দুইটা বিশুদ্ধ বাবা থেকে আসবে মা থেকে আসবে, দুইটাই সেজন্য দিচ্ছি দুইটা ছোটটি। এটা কি? তাহলে ফিনোটাইপ জিনোটাইপ। এরপরে এখান থেকে কি সৃষ্টি হবে? জননকোষ বা গ্যামেট সৃষ্টি হবে, জননকোষ। দেহকোষ থেকে যখন জননকোষ সৃষ্টি হয় এরা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে বা ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েডে পরিণত হয়। তাহলে এখানে দুইটা আছে, আমি দুইটা দূরে দূরে লিখতে পারি, অথবা আমি লিখতে পারি এখান থেকে নেব হচ্ছে একটা টি, কারণ জননকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে উপনীত হয়। এখানে দুইটা থাকলে এখানে হবে একটা, আমি একটাকে দূরে দূরেও লিখতে পারি বা একটাই লিখতেছি। ইনটু এখানেও নিচ্ছি দুইটা থেকে একটাতে পরিণত হবে, আলাদা হয়ে যাচ্ছে পরস্পর থেকে। জনকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে, বা গ্যামেট সৃষ্টির সময়। এখানে দেখো জনকোষ বা গ্যামেট, এদের মধ্যে যখন ক্রস হবে, এদের মধ্যে ক্রস হলে সেখান থেকে আসবে, দেখো এখান থেকে যারাই আসুক তারাই আসবে, সবগুলো হচ্ছে বড়টি ছোটোটি। বা আমি যদি দুইটাই লিখি, দেখো এখানের মধ্যে আমি দুইটাই লিখলাম, একটু দূরে দূরে লিখি, একটাও লিখতে পারো দুইটাও লিখতে পারো। এদের মধ্যে ক্রস করার পর যারা আসবে সবগুলাই হচ্ছে F1 যৌন বা প্রথম বংশধর। প্রথম বংশধরে কারা কারা আসতেছে দেখো, এটা দিয়ে এটাকে গুণ করলে বা ক্রস করলে পাচ্ছে বড়টি ছোটোটি, বড়টি ছোটোটি, বড়টি ছোটোটি, বড়টি ছোটোটি। দেখো তো এখানে এদের চেহারার দিকে তাকাও, এরা সবাই কেমন? সবাই হাইব্রিড, বড়টি ছোটোটি, বড়টি ছোটোটি। আমরা বলছিলাম বড়টি ছোটোটি একত্রে থাকলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? বড়টিটা তার বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এখানে বড়টিটা তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বড়টি বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বড়টি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে সবাই কেমন হবে? শঙ্কর লম্বা, বা সবাই হবে লম্বা। যে মটরশুঁটি আসবে সবাই হচ্ছে লম্বা। ভাই দেখো তো আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলে কিনা? বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস করাইলাম। F1-এর মধ্যে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। F1-এর মধ্যে বলতেছে সব প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। ওকে, এখন আমরা এদের থেকে দুইটাকে নিয়ে আবার ক্রস করা F2 এর রেজাল্টটা দেখব। এদের থেকে নিব, তাহলে আমি এখানে লিখতে পারি P2 বা প্যারেন্টাল জেনারেশন 2। প্যারেন্টাল জেনারেশন 2 এর মধ্যে প্রথমে আসা হচ্ছে ফিনোটাইপটা লিখি। ফিনোটাইপ এদেরকেই নিচ্ছি, তাহলে এরা কেমন লম্বা? মিশ্রিত লম্বা বা শঙ্কর লম্বা বা হাইব্রিড লম্বা, শঙ্কর লম্বা মটরশুঁটি। শঙ্কর লম্বা পুরুষ, শঙ্কর লম্বা স্ত্রী।
তাহলে ফিনোটাইপ থেকে এখন জিনোটাইপটা কী হবে এদের বলো তো তোমরা, জিনোটাইপ কী হবে? জিনোটাইপ সংকর যেহেতু, তাহলে একটা বড়টি একটা ছোটটি, লম্বার জন্য বড়টি আসলো, কিন্তু যেহেতু মিশ্রিত বা আমরা বিশুদ্ধ বলতে পারি না, সেই জন্য বড়টি ছোটটি। এটার ক্ষেত্রে কেমন হবে? তাহলে বড়টি ছোটটি। এখান থেকে যখন গ্যামেট হবে, গ্যামেট দেখো, গ্যামেট বা জনন কোষ, জনন কোষের মধ্যে একটু দূরে দূরে লিখতেছি, দূরে 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 লিখতেছি। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে F2 জনু। বড়টি 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 ছোটটি, বড়টি ছোটটি, ছোটটি ছোটটি। তাহলে দেখো এখান থেকে আমরা 4টা রেজাল্ট পাচ্ছি, বড়টি, বড়টি ছোটটি, বড়টি ছোটি, বড়টি ছোটটি। তাহলে এই তিনটা দেখো তো ভাইয়া, এই তিনটা কেমন হবে? এই তিনটা হচ্ছে লম্বা, আর এটা কেমন হবে? দুইটা যেহেতু ছোটটি, এটা হবে খাটো। তাহলে আমরা যদি লম্বা এবং খাটের অনুপাতটা দেখি, লম্বা এবং খাটের অনুপাত দেখতে পাচ্ছি 3:1, 3:1, লম্বা ইস্টো খাটো, লম্বা ইস্টো খাটো 3:1, লম্বা ইস্টো খাটো। তাহলে আমরা বলছিলাম দেখো F2 এর অনুপাত হবে 3:1, মিলে গেছে। F2তে F1 এর বিলুপ্ত বৈশিষ্ট্য। F1 এর দিকে দেখো তো কোনো কি খাটো বৈশিষ্ট্যের উদ্ভিদ আসছিল? কোনো খাটো বৈশিষ্ট্যের উদ্ভিদ আসে নাই, কিন্তু আমরা এখানে খাটো বা বাইট্টা উদ্ভিদ একটা পাচ্ছি। তাহলে আমরা বললাম F2তে F1 এর বিলুপ্ত বৈশিষ্ট্য ফেরত আসে, অবশ্যই আসছে। এখানে যেহেতু একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, শুধুমাত্র উচ্চতা নিয়ে কাজ করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র। এরপর এখান থেকে আমরা আর কি পাই? এখান থেকে দেখো, তারপর তোমাকে যদি বলি এখানে বিশুদ্ধ লম্বা কয়টা, তুমি বলবো ভাইয়া বিশুদ্ধ লম্বা হচ্ছে একটা। তাহলে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা এটা জেনে রাখতে পারো, এমনিতে তুমি যাই দেখতে পাচ্ছ বিশুদ্ধ লম্বা আছে হচ্ছে একটা, লম্বা তিনটা, কিন্তু বিশুদ্ধ হচ্ছে একটা। আবার দেখো অবিশুদ্ধ লম্বা দুইটা, বিশুদ্ধ খাটো একটা। যদি তোমাকে অনেক সময় বলে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা এবং খাটো এর অনুপাত দেখো 1:2:1 হবে, এই যে দুইটাই বড়টি, তাহলে সেটা বিশুদ্ধ লম্বা। এই দুইটা লম্বা ঠিক আছে, কিন্তু তারা কেমন? অবিশুদ্ধ। কেন? একটা বড়টি একটা ছোটটি, এরা কেমন? দুইটাই ছোটটি, খাটো কিন্তু বিশুদ্ধ খাটো। তাহলে বিশুদ্ধ লম্বা, শুধু লম্বা, বিশুদ্ধ খাটের অনুপাত হবে 1:2:1। এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল, এখান থেকে এটুকুই জানলে হবে, আশা করি এর বাইরে লাগবে না। এরপর আমরা দেখব মেন্ডেলের সেকেন্ড ল। আচ্ছা খেয়াল করো মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা দৃশ্যপট সহ কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমরা, এটা ছিল আসলে ইন্টারমিডিয়েটের বা ইন্টারের জুলজি বইয়ের চ্যাপ্টার 11, ফার্স্ট ল সেকেন্ড ল দুইটাই। এটা 9-এ কেন দিল আসলে আল্লাহ ভালো জানে। 9-10-এর আগের বই শুধুমাত্র ফার্স্ট লটা ছিল, কিন্তু সেকেন্ড লটা আসলে কেন দিছে আল্লাহ ভালো জানে, এর বাইরে আসলে কিছু বলার নাই। দেখা যাক। এখন এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা দেখো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হচ্ছে, আমরা প্রথমে এটা একটু দেখি ডাইহাইব্রিড ক্রস সূত্র। কেন এটাকে ডাইহাইব্রিড ক্রস সূত্র বলা হয়? আমরা এর আগেরটাতে দেখছিলাম এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র, কারণ শুধুমাত্র আমরা এখানে উচ্চতা, মটরশুঁটি গাছটা কি লম্বা না খাটো সেটা নিয়ে কাজ করছি। এখানে আমরা মটরশুঁটি বীজের দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো। আমরা আগে এটা একটু দেখি, মটরশুঁটি বীজের দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। একটা হচ্ছে তার আকার, আর একটা হচ্ছে তার বর্ণ। একটা হচ্ছে আকার, আর একটা হচ্ছে তার বর্ণ। আকারটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে মটরশুঁটি বীজ হয় গোল হবে, না হয় গোল না হয়ে বাঁকা তেরা হবে, অ্যাব্রো থ্যাব্রো হবে, সেটাকে বলা হচ্ছে সুন্দর ভাষায় সেটাকে বলা হচ্ছে কুঞ্চিত। হয় গোল হবে না হয় কুঞ্চিত হবে। বর্ণ, মটরশুঁটি বীজের বর্ণ দুইটা হতে পারে, একটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে সবুজ। হলুদ, আরেকটা হচ্ছে সবুজ। হলুদ এবং সবুজ। গোল, কুঞ্চিত, হলুদ, সবুজ। গোল এবং কুঞ্চিত দুইটা যদি একত্রে থাকে সেখানে গোল বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, যেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। হলুদ এবং সবুজ যদি একত্রে থাকে সেখানে হলুদটা প্রকাশিত হবে, যেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। গোলকে প্রকাশ করা হচ্ছে বড় আট দ্বারা, কুঞ্চিতকে প্রকাশ করা হচ্ছে ছোট আট দ্বারা, হলুদকে প্রকাশ করা হচ্ছে বড় ওয়াই দ্বারা, কুঞ্চিতকে সবুজকে প্রকাশ করা হচ্ছে ছোট ওয়াই দ্বারা। মেন্ডেলের এইখানের মধ্যে আমরা লয়ের অনুপাতটা পাবো 9:3:3:1, 9:3:3:1। তাহলে এখানের মধ্যে আমরা গোল হলুদ, গোল হলুদ পাবো, গোল সবুজ পাবো, কুঞ্চিত হলুদ পাবো,
কুঞ্চিত সবুজ পাবো। তাহলে আমরা গোল হলুদ পাবো কয়টা দেখো, 9টা। গোল সবুজ পাবো 3টা, কুঞ্চিত হলুদ পাবো 3টা, কুঞ্চিত সবুজ পাবো 1টা। এটাই আমাদের প্রমাণ করতে হবে এই লয়ের মধ্যে যে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হচ্ছে এবং কীভাবে অনুপাতটা 9:3:3:1 হয় সেটাই আমরা দেখব। তাহলে সূত্রটা বিবৃতিটা একটু দেখো, এটা আসতে পারে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। এখানে তাহলে প্রথমত ওইখানে ছিল সংকটজীবী বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো প্রথম সূত্রের মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটার মধ্যে দেখো 2 বা ততোধিক জোড়া বা 2 বা ততোধিক, 2টা হতে পারে তার বেশি হতে পারে, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে বা সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও বলা হয়। ওইটাতে কী ছিল মনে করো তো, ওইটাতে কী ছিল, এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ওইটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। আচ্ছা, বৈশিষ্ট্য দেখো, বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ, এর আগের সাথে আমরা মিল রেখেই লিখে রাখছি, বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস হবে। F1-এ শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য আসবে, F2-তে F1-এর বিলুপ্ত বৈশিষ্ট্য আসবে, F2 এর অনুপাত হবে 9:3:3:1। একে ডাইহাইব্রিড ক্রস সূত্র বলা হয়, যেহেতু দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। ওকে, আমরা চলে যাই সরাসরি জিনতাত্ত্বিক ব্যাখ্যা বা ক্রসের মধ্যে। এখানে মনে রাখতে হবে আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। তাহলে ভাইয়া প্রথমে আমরা দেখি প্যারেন্টাল জেনারেশন কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, আমি আলাদা করে আর লিখতেছি না। P1 প্যারেন্টাল জেনারেশনের মধ্যে আসো, আগের মতো আমরা ফিনোটাইপ নিব। প্রথমে ফিনোটাইপ বিশুদ্ধ গোল হলুদ, বিশুদ্ধ গোল হলুদ মটরশুঁটি বীজ, এর সাথে ছেলেটাকে আগে রাখি। আবার কোয়েশ্চেনটা আবার থাকলো, এটাকে দ্বারা কেন, এটা দ্বারা কেন ছেলে বোঝানো হয় আর ওইটা দ্বারা কেন মেয়ে বোঝানো হয়? বিশুদ্ধ পারলেই উত্তর কমেন্টে জানাও। বিশুদ্ধ গোল হলুদ, সরি এটা হবে, যেহেতু একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন, তাহলে গোলের জন্য প্রচ্ছন্ন কী ছিল? গোল যদি প্রকট হয়, প্রচ্ছন্ন হবে কুঞ্চিত। ওইদিকে এটা যদি হলুদ হয়, এটা হবে সবুজ, বিশুদ্ধ কুঞ্চিত সবুজ। মটরশুঁটি আমি আলাদা করে আর বড় করে লিখতেছি না, মটরশুঁটি বীজ, এটা হবে মেয়ে। তাহলে এই চিহ্ন দ্বারা কেন ছেলে, এটা দ্বারা কেন মেয়ে বোঝানো হচ্ছে? নিশ্চয়ই কোনো কাহিনী তো আছে, কাহিনীটা যদি জানো তাহলে কমেন্টে জানো। জিনোটাইপ, ওকে জিনোটাইপ বিশুদ্ধ গোল হলুদ। ভাইয়া বলো তো আমরা গোলের জন্য কি বৈশিষ্ট্য বলছিলাম? গোলের জন্য গোলকে কী দ্বারা প্রকাশ করব? আর। ভাইয়া বিশুদ্ধ বলতেছি, বিশুদ্ধ। আর আমরা জানি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে জিন কাজ করবে, তাহলে আর নিলে আমার 2টা আর নিতে হবে। বিশুদ্ধ বলার কারণে 2টাই বড় আর নিব, একটু বুঝো। গোলের জন্য নিচ্ছে আর, জানি প্রতিটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে জিন কাজ করবে, তাহলে 2টা আর নিব। কিন্তু কেমন আর নিব? বড় আর কেন নিচ্ছি? কারণ বিশুদ্ধ গোল বলা হচ্ছে। বিশুদ্ধ শব্দটা হলুদের সাথেও আছে, তাহলে হলুদের জন্য আমরা জানি ওয়াই নিব, তাহলে যেহেতু বিশুদ্ধ হলুদ বলা হচ্ছে 2টা বড় ওয়াই নিব। এটা দিতেও পারো, নাও দিলে সমস্যা নাই, আরেকটু কাছাকাছি লিখো। বড় আর বড় আর বড় ওয়াই, এটার সাথে কার? তাহলে বিশুদ্ধ কুঞ্চিত, কুঞ্চিতের জন্য আমরা জানি ছোট আর, বিশুদ্ধ বলার কারণে 2টাই ছোট আর, সবুজ বলার কারণে 2টাই ছোট ওয়াই। তাহলে দেখো এটা হচ্ছে এখানের মধ্যে বিশুদ্ধ প্রকটের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্নের ক্রস হয়ে গেল। এখান থেকে কী সৃষ্টি হবে? জননকোষ বা গ্যামেট, জননকোষ। এখানে আমরা একটু দূরে দূরে লিখে 4টাকে লিখতে পারি, 4টা লিখলে এখানে 16টা ফলাফল আসবে, কিন্তু যাই আসুক সব দেখতে একই রকম হবে। এখানে সবগুলো একসাথে লিখতে একটু হিজিবিজি হবে। ফার্স্ট লতে 4টা রেজাল্ট ছিল, সেই জন্য আমরা লিখতে কোনো সমস্যা হয় না। তুমি আমাকে বলো তো, এই 2টা বড় ওয়ার্ড থেকে আমরা একটা বড় ওয়ারকে নিচ্ছি, এই 2টা ছোটো ওয়ার্ড থেকে 2টা বড় ওয়াই থেকে আমরা একটা বড় ওয়াইকে নিচ্ছি, জননকোষের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে বা অর্ধেক উপনীত হচ্ছে, একটা নিচ্ছি। এখানের মধ্যে 2টা বড় ওয়ার্ড, ছোটো ওয়ার্ড থেকে একটা ছোটো ওয়ার্ড নিচ্ছি, 2টা বড় ও ছোটো ওয়াই থেকে একটা নিচ্ছি। তোমার যদি ইচ্ছা হয় তুমি সবগুলাই আলাদা আলাদা করে একটু দূরে দূরে লিখতে পারো, সবগুলা ক্রস করে দেখাইতে পারো, কিন্তু যাই দেখাও রেজাল্ট আসবে একটা। আমি দেখাচ্ছি কী রেজাল্ট আসতেছে। তাহলে এখান থেকে F1 জনু,
F1 জনু। F1 জনুর রেজাল্টটা তোমরা দেখো, এখানে যাই আসুক আসবে হচ্ছে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। তুমি এখানে যাই নাও যেভাবে বিন্যস্ত করো এই রেজাল্টটা ছাড়া কোনো রেজাল্ট আসবে না, শুধুমাত্র এটাই আসবে। আশা করি তোমরা বুঝছো এটা। তাহলে এটা কেমন হচ্ছে বলো তো? এটা গোল হবে, হলুদ হবে, নাকি কমলা হবে, না সবুজ হবে? কোন বর্ণের হবে? এটা যেহেতু আমরা বড় আর দেখতে পাচ্ছি এটা হবে গোল, যেহেতু আমরা বড় ওয়াই দেখতে পাচ্ছি এটা হবে হলুদ। তাহলে এটা কেমন গোল হলুদ? গোল হলুদ কিন্তু অবিশুদ্ধ গোল হলুদ আমরা বলতে পারি, অবিশুদ্ধ গোল হলুদ। তাহলে প্রথম বংশধরে আমরা দেখতে পাচ্ছি F1-এ যাই রেজাল্ট আসবে সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি গোল হলুদ হবে, মানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা কেমন? প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে অবিশুদ্ধ। এখানে আমরা নিয়েছিলাম দুইটাই পিওর আর, দুইটাই পিওর বড় ওয়াই, তাহলে এটা ছিল বিশুদ্ধ গোল হলুদ, এখানে আমরা পাচ্ছি অবিশুদ্ধ। তাহলে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলা ছিল F1-এ শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য চলে আসবে বা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে 9:3:3:1 কেমনে হয়। এখন আমরা এই রকম দুইটা রেজাল্টকে নিয়ে আসব। তাহলে আজকের শিশুরাই আগামী দিনের বাবা মা। তাহলে এখন যে বাচ্চাগুলো আছে তারা হবে আগামী দিনের কী হবে? বাবা মা। P2 প্যারেন্টাল জেনারেশন 2, প্যারেন্টাল জেনারেশন 2 এর জন্য। তাহলে আমি অবিশুদ্ধ গোল হলুদ এগুলো আর লিখতেছি না, কারণ আমার চেকার বোর্ডের জন্য এখানে আর বড় জায়গা লাগবে, তো আমি এখানে আর মুছতে চাচ্ছি না। আমি সরাসরি এখান থেকে এদের জিনোটাইপটা লিখতেছি। জিনোটাইপের মধ্যে আমি দেখতে পাচ্ছি বড় আর এর সাথে ছোট আর, বড় ওয়াইয়ের সাথে ছোট ওয়াই একটা ছেলে নিলাম, এদের সাথে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই একটা নিলাম। এখান থেকে আমরা যে রেজাল্টগুলো পাবো বা যে গ্যামেটগুলো আসবে, জনন কোষ, আমি তোমাকে আলাদা করে এখানে দেখাচ্ছি, তুমি এইখানে দেখাইতে পারো। এই যে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এটাকে আমরা এখানে কী কী রেজাল্ট পাই দেখো তো। এখান থেকে ভাইয়া এখান থেকে আমরা পাই হচ্ছে, আমি একবার বড় আর দিয়ে বড় ওয়াইকে ক্রস করাইলাম, এই দুইটা আর না, এখানে একটা আর দিয়ে প্রথমে এই দুইটা ওয়াইকে, এই আর দিয়ে দুইটা ওয়াইকে ক্রস করাচ্ছি। তাহলে এখানে একবার বড় আরের সাথে ছোট আর, বড় আরের সাথে বড় আরের সাথে, সরি একটু দেখো এখানে আর একটু ক্লিয়ারলি লিখি। আমার এখানে রেজাল্ট আছে কি? বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। এখান থেকে কি কি জননকোষ আসবে? আমি একবার বড় আর দিয়ে এটাকে গুণ করব, বড় আর দিয়ে এটাকে গুণ করব। তাহলে বড় আর দিয়ে বড় ওয়াই, বড় আর দিয়ে ছোট ওয়াই। ঠিক সেমভাবে ছোট আর দিয়ে আমি একবার দুই ওয়াইকে গুণ করব, ছোট আর দিয়ে বড় ওয়াই, ছোট আর দিয়ে ছোট ওয়াই। নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করি বুঝছো। আবার খেয়াল করো, তাহলে আমি এখানে জনকোষের মধ্যে ফলাফলগুলো কী লিখতে পারি দেখো তো। চারটা ফলাফল আসে না এখানে? বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। ছেলের থেকে এটা আসলো ক্রস, মেয়েদের থেকেও ঠিক এই ফলাফলটা আসবে এই মেয়ে থেকে। বড় আর বড় ওয়াই, বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। বুঝছো কিনা দেখো, জন কোষের মধ্যে এই ফলাফলগুলো আসবে। এখন এটার সাথে এটার ক্রস করে আমরা এখানে দেখাইতে পারি, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ এখানে দেখাইতে পারি। আমরা এত ঝামেলা না করে আমরা সরাসরি একটা বোর্ডের মাধ্যমে বা একটা বক্স করে দেখাবো রেজাল্টটাকে যদি আমরা বক্স করে দেখাই, রেজাল্টটাকে আমরা বক্স করে দেখাইলে ওই বক্সটাকে বলা হচ্ছে চেকার বোর্ড। তাহলে আমরা আসলে এখন এটা বক্সে নিয়ে যাই, এই রেজাল্টগুলো আমরা বক্সে দেখাচ্ছি। একটা দুইটা প্রায় 16টা ফলাফল আসবে, এত কিছু। এখানে একবার এটার সাথে চারটাকে, এটা দিয়ে চারটাকে, এইভাবে না করে আমরা বক্সের মধ্যে উপস্থাপন করি রেজাল্টটা। এক দুই এই যে খেয়াল করো, এই পাশে আমি পুরুষ ফলাফলগুলো লিখতেছি, এই পাশে স্ত্রী ফলাফলগুলো লিখতেছি। তাহলে পুরুষকে আমরা কোন সাইন দিয়ে, সাইন দিয়ে প্রকাশ করতেছি দেখো তো। এখানের মধ্যে কী কী আসছে? বড় আর বড় ওয়াই, এগুলো একটু খেয়াল রাখবা, একবার ভুল হলে কিন্তু মিলাতে কষ্ট হয়ে যায়। বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। স্ত্রী ফলাফলগুলো আমরা এই সাইন দিয়ে গ্যামেট, স্ত্রী গ্যামেটকে প্রকাশ করতেছি, এই ফলাফলগুলো এইদিকে লিখতেছি। দেখো এখানের মধ্যে বড় আর ছোট ওয়াই, বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই,
ছোটো আর বড় ওয়াই, ছোটো আর ছোটো ওয়াই। এইটুক দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই। হ্যাঁ দেখা যায়, একটু খেয়াল করো, আমরা প্রায় শেষের দিকে। তাহলে এখানের মধ্যে দেখো, এটার সাথে আমি এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এই চারটাকে গুণ করব। কোনটা কিভাবে করতেছি, এটা দিয়ে প্রথমে এই চারটাকে এটাকে এটা দিয়ে এটাকে গুণ করি, আরগুলো এক পাশে লিখি। তাহলে বড় আর বড় আর বড় ওয়াই বড় ওয়াই, এটা দিয়ে এটা বড় আর বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। তোমরাও গুণ করতে থাকো, বড় আর ছোট আর বড় ওয়াই বড় ওয়াই বড় আর, তারপর এটাতে দেখো বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। তোমরা বাকিগুলো পূরণ করো, বাকিগুলো পূরণ করে আমার সাথে মিলাই নাও। তোমরা নিজেরা করো, প্রথমটা দিয়ে প্রথমটা একটু বুঝে বাকিগুলো নিজেরা করো। এই বড় আর বড় ওয়াই দিয়ে এটাকে গুণ করলাম, বড় আর বড় ওয়াই দিয়ে